আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রাচীন ভারতকে বদলে দেয়া এক সভ্যতা নিয়ে কথা বলা যাক। তো সিন্ধু সভ্যতা যখন শেষ হয়ে গেল, তারপর কারা এলো? প্রায় ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় নতুন এক যুগ। মনে করা হয় মধ্য এশিয়া থেকে আর্যরা এসে নতুন এক সমাজ গড়ে তোলে। সঙ্গে ছিল তাদের ঐতিহ্য। তাদের প্রথম ঠিকানা ছিল সপ্তসিন্ধু অঞ্চল, মানে আজকের পাঞ্জাবের উর্বর ৭ নদীর দেশ। এই সভ্যতার নাম হল বৈদিক সভ্যতা। কেন? কারণ এদের সব তথ্য আমরা পাই বেদ থেকে। এই লম্বা সময়টাকে দুটো ভাগে ভাগ করা হয়, আদি বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ। তাদের সমাজটা সাজানো ছিল কয়েকটি ধাপে, একদম ছোট একক পরিবার থেকে শুরু করে জন বা গোষ্ঠী পর্যন্ত। একটা রাজ্য বা একটা সাম্রাজ্য কিভাবে গড়ে ওঠে বলুন তো? হ্যাঁ, যুদ্ধ, আইন, অর্থনীতি এসব তো লাগেই, কিন্তু একদম মূলে মানে গোড়ায় কি থাকে? থাকে কিছু আইডিয়া, কিছু শক্তিশালী ধারণা। আর এই ধারণাগুলোই প্রকাশ পায় নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে। চলুন আজ আমরা সেই শব্দগুলোরই গভীরে যাব। তো প্রথমে দেখা যাক শাসকদের কিছু উপাধি। এগুলো কিন্তু শুধু নাম ছিল না, একদমই না, বরং এগুলো ছিল শাসকের ক্ষমতা, তার দায়িত্ব আর তার পরিচয়ের প্রতীক। প্রথমেই যে শব্দটা আসছে সেটা হলো নৃপতি। এর সোজা মানে হলো মানুষের অধিপতি। এখানে কিন্তু আসল ফোকাসটা শাসকের জমি বা অঞ্চলের ওপর নয়, বরং তার প্রজাদের ওপর। মানে যিনি জনগণের শাসক তিনি হলেন নৃপতি। এর ঠিক পরেই আসছে ভূপতি। এবার দেখুন ফোকাসটা কিন্তু বদলে যাচ্ছে। নৃপতির মতো আর জনগণের ওপর না, এবার ফোকাসটা চলে যাচ্ছে সোজা ভূমির ওপর। কারণ ভূ মানে তো ভূমি, তাই ভূপতি হলেন তিনি যিনি একটা নির্দিষ্ট ভূখণ্ডর শাসক। এই যে দেখুন, এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে নৃপতি মানে জনগণের শাসক, আর অন্যদিকে ভূপতি মানে ভূমির শাসক। এই ছোট্ট একটা পার্থক্যই কিন্তু বুঝিয়ে দেয় যে বৈদিক যুগের শাসনের ধারণাটা কতটা সূক্ষ্ম ছিল। আর এর পরে আসছে সবচাইতে পরিচিত শব্দটা রাজা। রাজা কিন্তু শুধু রাজ্যের প্রধানই ছিলেন না, এই উপাধির সাথে জড়িয়ে ছিল বিশাল দায়িত্ব। তার প্রধান কাজ কি ছিল? প্রজাদের রক্ষা করা আর যুদ্ধের সময় সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়া। আর সবশেষে আসছে মহীপতি। এর আক্ষরিক মানে হল পৃথিবীর অধিপতি। এখন ভাবার কারণ নেই যে কোনো রাজা সত্যি সত্যি পুরো পৃথিবী শাসন করতেন, ব্যাপারটা তা না। এটা ছিল আসলে একজন অত্যন্ত শক্তিশালী আর সম্মানিত রাজার জন্য একটা সম্মানসূচক উপাধি। এটা তার বিশাল ক্ষমতা আর মর্যাদাকেই বোঝাত। কিন্তু প্রশ্ন হল, এই শাসকরা ঠিক কোন ধরনের সমাজ শাসন করতেন? চলুন এবার সেটাই একটু দেখা যাক। কারণ একজন শাসকের ক্ষমতার আসল ভিত্তিই তো হলো একটা সুগঠিত সমাজ, তাই না? ঠিক তাই, শাসকরা তো আর শূন্যের উপর শাসন করেন না, তাদের প্রজাদের নিয়েই একটা সমাজ তৈরি হয়। আর বৈদিক সমাজটা কিন্তু ধাপে ধাপে মানে ছোট ছোট ইউনিট থেকে আস্তে আস্তে বড় একটা কাঠামোতে গড়ে উঠেছিল। একদম গোড়ায় ছিল কুল মানে পরিবার, এরপর কয়েকটা পরিবার মিলে তৈরি হতো একটা গ্রাম, আবার কয়েকটা গ্রাম মিলে হতো একটা বিশ বা গোষ্ঠী, আর সব শেষে কয়েকটা বিশ মিলে তৈরি হতো সবচেয়ে বড় ইউনিট জন বা উপজাতি। এখন প্রশ্ন হল, এই প্রত্যেকটা ইউনিটের মাথায় কে থাকতেন? পরিবারের প্রধানকে বলা হতো কুলপতি। গ্রামের যিনি প্রধান তিনি ছিলেন গ্রামণী। আর সবচেয়ে বড় যে ইউনিট মানে জন, তার প্রধান কে ছিলেন? ঠিক ধরেছেন, তিনি ছিলেন সেই রাজা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, সবকিছু কিন্তু মিলে যাচ্ছে। আমরা শুরুতে যে রাজা উপাধি নিয়ে কথা বলছিলাম, তিনি আসলে ছিলেন এই সামাজিক পিরামিডের একদম চূড়ায় থাকা ইউনিট, মানে জনের প্রধান। এভাবেই কিন্তু ক্ষমতা আর সমাজ একে অপরের সাথে একেবারে জড়িয়েছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হল, তখন সম্পদ মানে সোনাদানা নয়, বরং গরু বা গবাদি পশু। বলি বা রাজস্ব প্রথার বিবর্তন দেখলেই সমাজের পরিবর্তনটা বোঝা যায়। যা ছিল উপহার পরে তাই কর হয়ে দাঁড়ায়। নারীদের অবস্থাও সময়ের সাথে সাথে বদলে যায়। শুরুর দিকে তাদের সম্মান ও অধিকার অনেক বেশি ছিল। ধীরে ধীরে বর্ণপ্রথার জন্ম হয়, মানে সমাজ মূলত 4টি ভাগে বা বর্ণে ভাগ হয়ে যায়। চতুর্বর্ণ ব্যবস্থা। এর কাজ ছিল গোটা সমাজকে মোট 4টি প্রধান ভাগে ভাগ করা।
সহজ কথায় বললে চতুর্বর্ণ ছিল সমাজের একটা স্তরবিন্যাস, তবে এর মূল ভিত্তি কিন্তু জন্ম ছিল না, ছিল ব্যক্তির স্বভাব বা গুণ আর তার কাজ। মানে ভাবা হতো যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু নির্দিষ্ট গুণ প্রধান থাকে, আর সেই গুণ অনুসারেই তার পেশা আর সামাজিক দায়িত্ব ঠিক হবে। এই স্লাইডটার সবচেয়ে মজার বিষয় হলো এর ধারণাটা। পুরো সমাজটাকে একটা মানবদেহের মতো করে ভাবা হতো। ভাবা যায়, একদম ওপরে ব্রাহ্মণ মানে পুরোহিত ও পণ্ডিতেরা, যারা ছিলেন সমাজের মস্তিষ্ক। তাদের কাজ ছিল জ্ঞান আর আধ্যাত্মিকতার পথ দেখানো। তারপর ক্ষত্রিয়, শাসক ও যোদ্ধারা, যারা সমাজের বাহু, তাদের কাজ সুরক্ষা দেওয়া আর প্রশাসন চালানো। এরপর আসতেন বৈশ্য, বণিক, কৃষক, কারিগর, যারা ছিলেন সমাজের উরু বা ভিত্তি, মানে দেশের অর্থনীতিকে সচল রাখতেন। আর একদম শেষে শূদ্র, শ্রমিক ও সেবাকর্মীরা, যারা ছিলেন সমাজের পা, যাদের ছাড়া সমাজটা এক পাও চলতে পারত না। দেখুন, প্রত্যেকেই কিন্তু অপরিহার্য আর একে অপরের ওপর নির্ভরশীল। শুধু সমাজ নয়, মানুষের জীবনকেও ভাবা হতো 4টি ভাগে বা আশ্রমে, ছাত্রজীবন থেকে সন্ন্যাস পর্যন্ত। চতুরাশ্রম মানে হল একজন মানুষের জীবনকে 4টে ভাগে ভাগ করা। কিন্তু কেন? এর মূল উদ্দেশ্যটাই ছিল একটা ব্যালেন্স তৈরি করা। একদিকে জাগতিক দায়িত্ব, যেমন ধর্ম, অর্থ, কাম, আর অন্যদিকে আধ্যাত্মিক মুক্তি বা মোক্ষ। এই ব্যবস্থাটা নিশ্চিত করত যে একজন ব্যক্তি জীবনের সমস্ত কর্তব্য পালন করার পরেই মুক্তির পথে যাত্রা করবে। ভাবুন একবার, জীবনটা শুরু হচ্ছে ব্রহ্মচর্য বা ছাত্র জীবন দিয়ে, যেখানে মূল কাজ হল জ্ঞান আর শৃঙ্খলা অর্জন করা। এরপর গার্হস্থ্য জীবনে প্রবেশ, যেখানে সেই অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে পরিবার আর সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে। তারপর আসে বানপ্রস্থ বা অবসর জীবন। তখন সংসারের দায়িত্ব পরের প্রজন্মের হাতে তুলে দিয়ে জাগতিক বিষয় থেকে মনকে আস্তে আস্তে সরিয়ে আনার পালা। আর সবশেষে হল সন্ন্যাস, যেখানে পার্থিব সব বন্ধন ছেড়ে শুধু আধ্যাত্মিক সাধনাতেই জীবন উৎসর্গ করা হতো। কি দারুণভাবে একটা সম্পূর্ণ জীবনকে পরিকল্পনা করা হয়েছিল, তাই না? কিন্তু একটা কথা মনে রাখা খুব দরকার। এই যে সিস্টেমগুলোর কথা আমরা বলছি, এগুলো কিন্তু সবসময় একরকম ছিল না। মানে এগুলো পাথরে খোদাই করা কোনো নিয়ম ছিল না, বরং সময়ের সাথে সাথে এগুলোর অনেক পরিবর্তনও ঘটেছিল। যেমন ধরুন, একেবারে শুরুর দিকে মানে প্রারম্ভিক বৈদিক যুগে এই সামাজিক ব্যবস্থাগুলো ছিল অনেক ফ্লেক্সিবল। এমনও দেখা যেত যে একই পরিবারে বিভিন্ন বর্ণের মানুষ রয়েছে, আর পেশা পরিবর্তন করাটাও সম্ভব ছিল। কিন্তু সময়ের সাথে সাথে, বিশেষ করে পরবর্তী বৈদিক যুগে এসে, মানে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, এই নিয়মকানুনগুলোই আস্তে আস্তে কঠোর আর জন্মভিত্তিক হয়ে গেল। আর এই যে সিস্টেমটা দিন দিন কঠোর হয়ে যাচ্ছিল, এর সাথে কিন্তু সমাজে আরও কিছু বড় পরিবর্তন আসছিল। যেমন পিতৃতান্ত্রিক ব্যবস্থাটা আরও জাঁকিয়ে বসল, আর প্রারম্ভিক বৈদিক যুগের তুলনায় সমাজে নারীদের স্বাধীনতা আর অবস্থানেও অনেক বড় ধরনের বদল আসতে শুরু করল। তাদের দেবতারা ছিলেন মূলত প্রকৃতির শক্তি, যেমন বজ্রের দেবতা ইন্দ্র, আগুনের দেবতা অগ্নি। দেবতাদের পাশাপাশি দেবীরাও ছিলেন পূজনীয়। উষা হলেন ভোরের দেবী, আর সরস্বতী জ্ঞানের দেবী। বৈদিক সাহিত্য কিন্তু বিশাল। এখানে স্তোত্র, যজ্ঞের নিয়ম থেকে শুরু করে গভীর দর্শন সবই আছে। এর মধ্যে মূল গ্রন্থ হল 4টে বেদ, আর সবচেয়ে পুরনো আর গুরুত্বপূর্ণ হল ঋগ্বেদ। কিন্তু গল্পটা শুধু আর্যদের নয়, একই সময়ে ভারতের দক্ষিণেও সম্পূর্ণ ভিন্ন এক সংস্কৃতি ছিল। এই সংস্কৃতিকে বলা হয় মেগালিথিক সংস্কৃতি, কারণ তারা বিশাল বিশাল পাথর দিয়ে স্মৃতিস্তম্ভ বানাত। এই বিশাল পাথরের স্মৃতিস্তম্ভগুলো আসলে ছিল সমাধি, যা তাদের অন্যরকম বিশ্বাস আর প্রথার কথা বলে। শেষ পর্যন্ত বৈদিক সভ্যতার প্রভাবই কিন্তু সবচেয়ে বেশি। এটি পরবর্তী ভারতের ভিত্তি গড়ে দিয়েছিল। বলতে গেলে ভারতের সংস্কৃতি থেকে আধ্যাত্মিক চিন্তা সবকিছুর মূলে রয়েছে এই বৈদিক সভ্যতা। ভাবুন একবার, হাজার হাজার বছর আগের এক সভ্যতার রীতিনীতি, দর্শন আজও আমাদের প্রভাবিত করে চলেছে।